পাত্র হিসেবে সাদাত স্যারকে দেখে হতভম্ব হয়ে যায় ঐশী। নিজের ভাগ্যকে ভেবে আফসোস হয় তার। এটাই কি হওয়ার ছিল তার সাথে? তা না হলে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো কেন? হ্যাঁ, চরম অস্বস্তিতে পড়েছে সে। টিচারের সাথে স্টুডেন্টের বিয়ে হওয়াটা সারা জীবন তাচ্ছিল্য করে এসেছে সে। এই কাহিনীকে নির্ভর করে যত গল্প, উপন্যাস, নাটক, সিনেমা আছে সব স্কিপ করে এসেছে। আর আজ সে নিজেই কিনা কোনো টিচারের পাত্রী হিসেবে উপস্থিত হয়েছে। তাও কিনা আবার ওদের পছন্দের হলে আজকেই বিয়ে হবে। আচ্ছা, এই লোকটা যদি সত্যি রাজি হয়ে যায় তবে কি হবে তার সাথে? আদৌ কি এই লোকের সাথে সংসার নামক বন্ধনে আবদ্ধ হতে পারবে সে? আল্লাহকে মনে প্রাণে জপতে থাকে যেন ওকে সাদাত স্যারদের পছন্দ না হয়। অবশ্য তাকে পছন্দ করার কোনো কারণ অবশেষে নেই, তার চেয়ে বরং অপছন্দ করারই যথেষ্ট কারণ আছে। কলেজের সবচেয়ে রাগী ও গম্ভীর টিচার সাদাত, ডিপার্টমেন্টের সবার আতঙ্কের আরেক নাম। রাশবাড়ি গোছের মানুষ সে। ঐশীর শিক্ষা জীবনের 2 বছরের সাদাতকে একবারও হাসিমজা করতে দেখেনি। নিয়মের ব্যাপারে খুব সচেতন সাদাত। সে কলেজে আসার পূর্বে ইনকোর্স পরীক্ষা না দিলেও একদিনে সব সাবজেক্টের পরীক্ষা নিয়ে মোটামুটি নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হতো। এছাড়াও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করলে পাশ করিয়ে দেওয়া হতো। কিন্তু সে এসে তার সাবজেক্টে সিস্টেম রাখেনি। যেদিন পরীক্ষা ঠিক সেই দিনই উপস্থিত হতে হবে এবং নিজ যোগ্যতায় পাশ করে তবেই ফিল আপ করার সুযোগ পাবে। অন্যথায় টাকা দিয়েও কোনো সুযোগ মেলে না, ফেল করিয়ে দেয়। প্রচুর ব্যক্তিত্ব সম্পন্ন মানব সাদাত। নিজের ব্যক্তিত্বের মতোই রূপ সম্পন্ন ব্যক্তি। ব্যক্তিত্ব, সৌন্দর্য সব মিলিয়ে সুপুরুষ বলা যায়। ঠিক এ কারণে কলেজে ঐশীদের ডিপার্টমেন্টে সবার আতঙ্ক হলেও অন্য ডিপার্টমেন্টে এর প্রায় মেয়েদের ক্রাশ সে, কিন্তু ঐশীর জন্য নয়। মেয়েটির কোনো এক কুসময়ে তার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকে সাদাত মানে তার কাছে অন্য সবার চেয়েও অধিক আতঙ্কের নাম। তার সাথে সাদাতের কলেজে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। মাস 6 আগের ঘটনা। কাউকে ইনফর্ম না করে 7 দিন দাদুর বাড়ি গিয়ে থেকেছে ঐশী। কলেজে যাওয়া হয়নি এই কয়েকদিন। দীর্ঘদিন পর দাদুর বাড়ি গিয়ে মজা মাস্তি করে 7 দিন পর কলেজে গিয়েছিল সে। তার বেস্ট ফ্রেন্ড সিনথিয়া কপট রাগ দেখায় তার সাথে। তাকে না জানি এতদিন অন্যথায় থাকায় গাল ফুলায় মেয়েটি। ওকে নিয়ে ক্লাস ব্যাংক মেরে ক্যাম্পাসে ঘুরে বেড়ায় সে। তবুও মন গলে না সিনথিয়ার। বাড়ি বিপদে পড়ে ঐশী। এক পর্যায়ে মজার ছলে বলে, আমাকে যখন না দেখে থাকতেই পারিস না, তোর বড় ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে ভাবি বানালেও তো পারিস। সবসময় চোখে চোখে রাখতে পারবি। এই সুযোগে ফ্রিতে গাঢ় বউ হয়ে গেলাম। উৎসুক হয়ে সিনথিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তুই শিওর তো আমার বড় ভাইকে বিয়ে করবি? আলবাত শিওর। আমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তবুও বাড়ি থেকে বিয়ের কথা বলে না। বলবে কেমনে? আমার আগে তো আপু সিরিয়াল। এই সুযোগে সিরিয়াল ক্রস করে আমার বিয়েও হয়ে যাবে। হি হি, কি মজা। আর তাছাড়া তোর মতো বোনের ভাই নিশ্চয়ই অনেক রোমান্টিক। অ্যান্ড কথা শেষ করতে পারে না ঐশী। শোন, যাই হোক, কাশির শব্দ। গাড় ঘুরিয়ে সাদাতকে দেখতে পায় তারা। সরু চোখে ঐশীর দিকে তাকায় সাদাত। তার জীবনে বোধহয় এমন বিরল অভিজ্ঞতা আগে হয়নি। ক্লাস ব্যাংক মেরে কোনো মেয়ে নিজের মুখে নিজের বিয়ের ঘটকালি করে, এমনটা হয়তো চোখে পড়েনি তার। সাদাত তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। যাওয়ার আগে গম্ভীর গলায় বলে, একটু পরেই আমার ক্লাস শুরু হবে। তা বাদ দিয়ে এখানে কি করছেন আপনারা? ক্লাস করার নিয়ত নেই নাকি? অবশ্য সারাক্ষণ বিয়ে চিন্তা মাথায় ঘুরলে ক্লাস করার কথা মনে থাকবে কেমনে? এজন্যই তো পড়াশোনার এই হাল। যে হারে ফেল করছেন, প্রথম বর্ষে টেনে টুনে প্রমোটেড হলেও দ্বিতীয় বর্ষে 2 বছর থাকা ছাড়া উপায় থাকবে না। বলা যায় না, কয়েক বছরও থাকা লাগতে পারে। এর চেয়ে পড়াশোনায় মন দেন, ক্লাসে আসেন। গটগট করে চলে যায় সাদাত। মাইনকাছিপায় পড়ে সারাদিন ঘোরার ইচ্ছা থাকলেও সাদাতের ক্লাসটা করতে হয়। টানা 45 মিনিট ক্লাস করে বিরক্ত হয় ঐশী। রাগে ফুসফুস করে অনেকগুলো বকা দেয় সাদাতকে। দাঁত কিরমির করে বলে, এই স্যার বেটা বটবটি, ট্যাপ ট্যাপ করা মাইকের মতো সবসময় এমন করে। আমাদের 2-3
বছর রিটেক দেওয়ার অভিশাপ দেওয়া না। এই স্যারের 14 গোষ্ঠী আজীবন রিটেক খাবে। দেখি সামান্য মতো নিরীহ মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেলবেন না। প্রচুর চেষ্টা করেও এই স্যার তার পোলাপানকে পাশ করাতে পারবে না। পরে অসহায় হয়ে কপাল চাপড়াবেন। আর সবচেয়ে খারাপ, জঘন্য মন মানসিকতার একটা মেয়ের সাথে এর বিয়ে হবে। সেই মেয়ে কোনো কাজে পারদর্শী হবে না। বউয়ের রান্না খেয়ে স্যারের প্রচুর গ্যাস হবে। এবেলা ওবেলা গ্যাসের মেডিসিন খেয়েও বায়ু দূষণ করে মান সম্মান ডুববে স্যারের। তখন বুঝবে আমাদের শান্ত ব্রেনে অপমান করার পরিণাম কি। সিনথিয়া ফিসফিস করে, আল্লাহর দোয়াই লাগে বোন, স্যারকে যা বলার বল, 14 গোষ্ঠী তুলিস না। আর তখন যে আমার বড় ভাইকে বিয়ে করতে চাইছিলিস সে কে জানিস? ঠোঁট চিপে হাসে মেয়েটি। বুকের ভিতর দুঃখ করে উঠে বসে সনহিয়ার নয়নে তাকায়। তার সন্দেহকে সঠিক প্রমাণ করে সিনথিয়া জানে সাদাতই আমার বড় ভাই। কোথায় যেন ঠাডা পড়ে এমন শব্দ পায় ঐশী। পায়ের তলা ফাঁকা হয়ে যায়। যাকে উদ্দেশ্য করে মজা করলো সেই ব্যক্তি সাদাতি হতে হলো। চোখ বড় বড় করে তাকায় সে। আল্লাহর বান্দি, তাইলে তুই ওনাকে স্যার ডাকিস কেন? আর এটা আমাদের থেকে গোপন করার কারণ কি? ব্যাটার যে পার্সোনালিটি ভাই, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে চায় সে। যেন কখনো আমাকে স্যারের বোন বলে এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছি এমনটা কেউ না বলে। এই জন্যই বিষয়টা আড়ালে রাখতে বলে ভাইয়া। আমিও তার কড়া আদেশের তলে বন্দি আছি। জাতাকলে পড়ে যায় ঐশী। এই লোকটার সামনে এখন থেকে যাবে কেমনে? এর মাঝেই লাগে আরেক বিপত্তি। কাল রাতে কাজিনদের সাথে ট্রুথ আর ডেয়ার খেলতে গিয়ে ঐশী ডেয়ার ছিল ক্রাশ অ্যান্ড কনফেশন গ্রুপে সাদাতকে নিয়ে কনফেশন দিয়ে 24 ঘন্টা রেখে দেওয়া। আসলে ঐশীর কাজিনরাও জানতো সাদাতকে কতটা অপছন্দ করে সে। এই কারণেই মজা নিয়ে এই ডেয়ার দেয়। আর সেই গ্রুপের পোস্টকে যেন সাদাতকে মেনশন দেয়। তরতর করে রাগ উঠে সাদাতের। টিচারকে নিয়ে এ ধরনের মশকরা একদম নিতে পারে না সে। পিএনকে দিয়ে ডেকে পাঠায় ঐশীকে। এক রাত অস্বস্তি ও ভয়ে ভয়ে কম্পিত পায়ে হেঁটে অফিস রুমে যায় ঐশী। পুরো রুম ফাঁকা, সাদাত বাদে আর কেউ নেই। কাঁপা গলায় অনুমতি চায় ঐশী। আমি কি ভিতরে আসতে পারি স্যার? মুখের গম্ভীর্যতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় সাদাত। থমথমে গলায় বলে, আসেন। হাঁটি হাঁটি ফাঁ করে এগিয়ে যায় ঐশী। আমাকে ডেকেছিলেন স্যার? রাগে সোয়াল শক্ত করে সাদাত। বাড়ি গম্ভীর বিরক্তি বাড়া স্বরে প্রশ্ন করে, এসব কি? সাদাতের মেলে ধরা ফ্রনের স্ক্রিনে তাকাতে ভয়ে মিঙে যায় ঐশী। তার চোখ দুটিতে কুতকুতে ভয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয় সে, স্যার, কাজিনরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি অ্যাড করে কনফেশন দিয়ে 24 ঘন্টা রেখে দেওয়ার জন্য। বাহ, কত সুন্দর করে জবাব দিলেন। এটা বলতে লজ্জা লাগলো না? টিচাররা এসব করার ব্যক্তি? সরি স্যার, বুঝতে পারিনি আমি। আর হবে না। অন্যায় কয়েক দফে করেছেন আপনি। আমাকে ক্লাস টাইম পরে যা হয় তাই বলে অভিশাপ দিয়েছেন। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে আমার ছবি নিয়েছেন। তারপর টিচারকে নিয়ে মশকরা করে কনফ দিয়েছেন। এক সারিতে এসবের শাস্তি উঠে যাবে। স্যার, আর এমন হবে না। এবারের মতো ক্ষমা করে দেন। কান ধরেন, ধমকের সুরে বলল সাদাত। বয়র্ত চোখে তার দিকে তাকায় ঐশী। মায়াবী করুণ দৃষ্টি। মন গলে না সাদাতের। তখন ক্লাসে ফেলে আসা মার্কার নিয়ে আসতে গিয়ে তাকে দেওয়া ঐশীর সব অভিশাপ শুনে ফেলেছে সে। অনার 2য় বর্ষের একজন ছাত্রীকে প্রাইমারির বাচ্চাদের মতো কানে ধরালো। মানিজ্য সব জলে গিয়েছিল ঐশী। তখন থেকে সম্পর্কের অবনতি তাদের। কেউ কাউকে সহ্য করতে পারে না। আর এখন কিনা তার সামনে পাত্রী হয়ে বসে আছে। ওহো, পাত্রী বললেও ভুল হবে। অর্ধাঙ্গিনী হতে চলেছে সে। কাজী সাহেব চলে এসেছেন। কাগজপত্র থেকে শুরু করে সব রেডি করেছেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হয়ে গেল তাদের বিয়ে। এখন থেকে সে আর শুধু ঐশী নয়, মিসেস ঐশী শেখ। সে সাদাত শেখের অর্ধাঙ্গিনী। তার পূর্বের নাম ঐশী খান।
মা বাবার ছোট মেয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, বিএসসি অনার্স। আসলে সাদাতের বিয়েটা ঐশীর বড় বোনের সাথে ঠিক ছিল। তাদের পরিবার ৫-১০টা পরিবারের মতো নয়। বাবা পুরনো রীতি আজও ধরে রেখেছেন, আর এই ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আগেকার দিনের মতো বিয়ের আগে ছেলে মেয়েদের মতো ন্যায়কে প্রাধান্য দেয় না। ঐশীর বাবা আনোয়ার খান বড় মেয়ে তাবাসসুমের মতে ঘরোয়া পরিবেশে বিয়ে ঠিক করেন। আজ তাদের আকল ছিল, কিন্তু ঐশীর মুখে সাদাতের হিটলার আচরণের কথা শুনে ভয় পেয়ে যায় তাবাসসুম। ঐশী ও বোনের করুণ পরিস্থিতির বর্ণনা করে করুণ স্বরে হাই হুতাশ করে। এই অবস্থা থেকে রেহাই পেতে বিয়ের দিন সকালে পালিয়ে চলে যায় সে, আর তার শাস্তি পেতে হয় ঐশীর। মান সম্মান রক্ষার্থে ছোট মেয়েকে সাদাতের পাত্রী হিসেবে প্রস্তাব দেওয়া হয়। তারাও সম্মতি জানায়। বড় বোনের জন্য ঠিক করা পাত্রকে নিজের জীবনে জুড়ে নিতে হয় ঐশীর। আজ থেকে যে তার জীবনটা জাহান্নামে পরিণত হতে চলেছে তার আর বুঝতে বাকি নেই। বিয়ে পড়ানো শেষে ঐশীকে ঘরে পাঠানো হয়। বাড়ি, শাড়ি, গহনা তখনও তার গায়ে লেপটানো। সাদাত ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। খট করে শব্দ করে ওঠে। সেই শব্দে কেঁপে উঠল ঐশীর অন্তরাত্মা। ঘরে প্রবেশ করে ঐশীর দিকে আর চোখে একবার তাকায় সাদাত। শানিত কণ্ঠে বলে, আপনি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিন। আমি বুঝতে পারছি আপনার বেশ অস্বস্তি হচ্ছে। এইভাবে বড় বোনের পাত্রকে নিজের বর হিসেবে মেনে নেওয়া যে কারোরই জন্যই অস্বস্তিকর। আপনার খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটা অস্বাভাবিক নয়। কি করব বলেন, পরিস্থিতিটাই এমন যে ছিল। যাই হোক, আপনার মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময়টুকু পাবেন। এর মাঝে অস্বস্তিকর কিছুই করব না। সাদাত তো ঐশীর মুখ না দেখে সুন্দর করে কথা বলছে। মুখ দেখার পর কি বলবে সৃষ্টিকর্তা বাদে কেউ জানে না। কতক্ষণই বা মুখ দেখে রাখতে পারবে ঐশী। মনে মনে বিড়বিড় করে সে, ঐশী রে, তুই ফেসে গেছিস, মাইনকে চিপায় পাইসে গেছিস তুই। সাদা সাদ তোর মুখ দেখলেই বিস্ফোরণ ঘটবে। যতক্ষণ সে দেখতে না পাবে তত সময়ে শান্তি তোর। কিন্তু কত সময় বা মুখ লুকিয়ে রাখবে সে। এক পলক চোখ তুলে তাকায়। হঠাৎ বাইরে গোলমালের আওয়াজ শোনা যায়। মেয়েলি করুণ কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে। হলোটা কি? তড়িৎ দরজা খুলে বেরিয়ে যায় সাদাত। ড্রয়িং রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাবাসসুম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। তার এক হাত ধরে পাশে দাঁড়িয়ে আছে তুষার। বাবাকে হড়বড় করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে সে। ওর বান্ধবী রুবির বাড়ি গিয়ে লুকিয়েছিল আব্বু। আমি গিয়ে ধরে নিয়ে আসছি। তাও কপাল ভালো, আজকে সন্ধান মিলেছে। সঠিক সময়ে নিয়ে উপস্থিত হতে পেরেছি, নইলে মান সম্মান কিচ্ছু থাকতো না। রাগে মাথার রগ দপ দপ করছে আনোয়ার খানের। বংশগত কারণে বাবার রাগটা পেয়েছেন তিনি। তার সূত্র ধরে তুষারের রাগ কম নয়। বোনের উচ্চ শাস্তি কামনা করছে সে। এছাড়াও সে বাহাদুরের ন্যায় বুদ্ধি খাটিয়ে অনেক কৌশল করে বের করেছে তাবাসসুমকে। বয়সে বড় হলে দু সার্গা বসিয়ে দিয়ে নিজের দাপট দেখিয়ে দিত। আনোয়ার খান অবশেষে মুখ খোলেন। তুমি মোটেও ওকে সঠিক সময়ে নিয়ে আসতে পারোনি আব্বা। তবে আজকে এনেছো যে এটা ভালো। আমি সঠিক ব্যবস্থা নিয়ে ফেলেছি। তাবাসসুমের স্থলে ঐশীর বিয়ে দিয়েছি আমি। তোমার বোনকে বলো নিজের মুখ লুকিয়ে রাখতে। নতুন আত্মীয়ের মাঝে এই অভয়া মুখ দেখাটাও আমাদের জন্য অপমানজনক। আরও বলো, আমার সম্মান লুটাতে ও বিয়ের আসর থেকে পালিয়ে গেলেও নিজের মান সম্মান রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা আমি সবসময় নিতে পারি। ওর মতো মেয়ে আমার দরকার নেই। হু হু করে কেঁদে ওঠে তাবাসসুম। বাবার স্বর তিক্ত বুলি তীরের মতো হৃদয়ে ভিদে। নিজের নেওয়া সিদ্ধান্তকে আচমকায় ভুল বোধ হয়। অনুশোচনা জাগে অন্তরে, অথচ ভুল একবারই বসলে তা শুধরানো দেয়। কান্নারত গলায় বাবার পায়ে লুটিয়ে পড়ে সে। আমার ভুল হয়েছে আব্বু। তুমি আমাকে যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব। তবু এমন মুখ ঘুরিয়ে নিও না। পা জাকি দিয়ে সরিয়ে দেন আনোয়ার খান। কড়া কয়টা কথা বলতে অদর পাকা করতে আটকে দেন তার অর্ধাঙ্গিনী রাহেলা খান। শান্ত মাথায় নরম সুরে বুঝান, নতুন মেহমান এখনো বাসায় উপস্থিত আছে। এর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি না করে মেয়েকে মেনে নেন, পরে যা খুশি ব্যবস্থা নেবেন।
যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন গোলমাল করে নিজেদের সম্মান বাকি যা ছিল তা ধুলোয় মেশাবেন না। এমনিতেই নতুন বড় আত্মীয়রা তাদের শোবার ঘর ছেড়ে বের হয়ে এসেছেন। বউয়ের পরামর্শটা বেশ মনে ধরেছে আনোয়ার খানের। এই প্রথম তার বউ এত সুপরামর্শ দিল তাকে। এক হাত দিয়ে তাবাসসুমকে ধরে তুলে নেন তিনি। সবার দিকে একবার চোখ বুলিয়ে দেখেন, স্পষ্ট গলায় বলেন, উঠো আম্মা, এভাবে অনুতপ্ত হচ্ছ কেন? তুমি তো আর অন্য মেয়েদের মতো কোনো ছেলের হাত ধরে পালাওনি। বিয়ে করতে অনিচ্ছুক বলে বান্ধবীর বাড়িতে ছিলে। এখন বিয়ে করতে আপত্তি, সেটা আমাকে জানালে পারতে। আমি তোমাকে একটুও জোর করতাম না। যাই হোক, সারাদিনে অনেক দখল গিয়েছে, এখন গিয়ে বিশ্রাম নাও। সবাইকে শুনিয়ে কথাগুলো বলে প্রত্যেকের অন্তরে ইতিবাচক মনোভাব সৃষ্টির অব্যর্থ চেষ্টা করলেন আনোয়ার খান। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তুষার। সে ভেবেছিল কি আর হলো কি, এত কষ্টে বোনকে ধরে আনায় ব্যর্থ হলো তার। গট গট করে চলে যায় সে। তাবাসসুমকেও ঘরে নিয়ে যায় রাহেলা খান। একে একে সবাই যার যার ঘরে যায়। শান্তনীরের চাহনিতে এসব পর্যবেক্ষণ করে সাদাত ও ঐশী। মনে মনে দুজনেই চরম বিরক্ত হয় তাবাসসুমের প্রতি। একজনের বিরক্তি তাকে অস্বস্তিতে ফেলে দেওয়ায়, আরেকজনের বিরক্তি তাকে জমের হাতে তুলে দেওয়ায়। অবশ্য কেউই কারো মনোভাব জানে না এখনো। সাদাত পিছু ঘুরতে হুড়মুড় করে পিছু ফিরে ঐশী। পায়ের সাথে লেগে শাড়ির সব কিছু খুলে যায়। আচমকিক ঘটনায় হতবিহ্বল ঐশী বাসর রাতে নিজের অদক্ষতায় জামাইয়ের সামনে শাড়ি খুলে যাওয়াটা যে কতটা লজ্জার তা হয়তো ঐশী বাদে দ্বিতীয় কেউ উপলব্ধি করেনি। একবার নিজের শাড়ির দিকে তো আরেকবার সাদাতের দিকে তাকায় ঐশী। কেমন অদ্ভুত নয়নে তাকিয়ে আছে সাদাত। লজ্জায় মাথা কাটা যায় ঐশীর। মনে মনে প্রার্থনা করে, ইয়া মাবুদ, জমিন ফাঁকা করে দাও, আমি ঢুকে যাই। এই মুখ আমি এখন লোকের সামনে দেখাবো কেমনে? সত্যি ভীষণ অস্বস্তিকর পরিবেশে পড়ে সে। বাসর ঘরে অন্য সবার রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়, ইতিহাস রচিত হয়ে যায়, যা স্মৃতিচারণ লজ্জাবতীর ন্যায় সারা জীবন নুয়ে পড়ে যে কেউ। আর তার কিনা হচ্ছে নিজের শাড়ি নিজেরই খুলে ফেলার ইতিহাস। এত বাচ্চা সে, গায়ে ফুটবে বয়ের শাড়ি পরানোর সময় ফিল আপ করতে দেয়নি, যার ফলশ্রুতিতে এমন এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো ঐশীকে। কিছু সময় পর গলা খাকারি দেয় সাদেত। ফিরে ঐশী তার ঘোমটা আর একটু টেনে এক হাতে তুলে শাড়ির অংশটুকু গুটিয়ে ফেলে। কাবার থেকে 3 পিস ওয়াশরুমে ঢুকে যায়। তখন বাদে আরেক বিভূতি। ওয়াশরুম চেঞ্জ করতে গিয়ে শাড়ি ভিজিয়ে ফেলে অনেকটা। 2 হাতে শাড়ি ফেঁচিয়ে মুখে লুকিয়ে বেলকনিতে ভেজা শাড়ি মেলে দিতে এগোয়। সেখানে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল সাদাত। সারাদিনে তার ওপর দিয়ে বয়ে যাওয়া দখল মিটিয়ে নিচ্ছিল নিকষ কালো অন্তরিক্ষে। আবছা আলোয় শাড়ি হাতেতে খেলে সুঠাম দেহের সাথে। অভিজ্ঞ হাতে আগলে নেয় সাদেত। ভয়ে চোখ মুখ খিচে সাদাতের বুকে মিশে যায় মেয়েটি। বুকের মাঝে ডিপ ডিপ স্পন্দন শুরু হয়। এক অজানা অনুভূতির করাল থাবার আক্রমণ পড়ে সে। দেহ উষ্ণ কাঁপন ধরে। চিন্তারা আকাশ ছুঁয়ে। লজ্জায় ভয়ে একাকার হয়ে নববিবাহিত কন্যাটি। মুখ তুলতে সাদাত স্যার তার চেহারা দেখে ফেলবে, এ কারণে এভাবেই চুপটি মেরে থাকে সে। এদিকে নিজে থেকে সদ্য বিবাহিত স্বামীর শরীরে লিপ্টে থাকা লজ্জাজনক বিষয়টা মাথায় আসতে দোটানায় পড়ে যায় কন্যা। এখন কি করবে সে? লজ্জা থেকে ফালাতে মুখ তুলবে, নাকি মুখ লুকাতে লজ্জা সইবে? নিজের শরীরে নিয়ন্ত্রণ আসতে এক হাতে ঐশীকে সরিয়ে দেয় সাদাত। ব্যাকুল হয়ে বলল, কোথাও লাগেনি তো আপনার? একটু দূরত্ব বাড়তেই ঐশীর মুখ অতিক্ষয় হয় সাদাতের। চোখে চোখ পড়তে সে বলে ওঠে, আপনি? ঐশীও চোখ প্রশান্ত করে তাকায়। আর অবাক হওয়াটা অবশ্য পুরোটাই নাটকীয়। সে আগেই মনে স্থির করে রেখেছে কিছু না জানার ভান করবে। তাছাড়া লজ্জার আরও বৃদ্ধি পাবে তার। পাশাপাশি আর অবাক হওয়ার নাটক করার আরও একটা কারণ আছে। সাদাত যেন কখনো পূর্বের ইস্যু ধরে তাকে বিয়ে করার পূর্ব পরিকল্পনা ছিল ঐশীর এমনটা বলে ক্লেম না করতে পারে, সেজন্য এমন ভান ধরে। সে মনে মনে ভেবে নেয় সাদাতের প্রত্যেকটা কথার জবাব দিবে সে। এই লোকের একটা কথাও মাটিতে ফুটতে দিবে না ঐশী। তাছাড়া এই হিটলার পেয়ে বসবে তাকে, নাকে দড়ি দিয়ে ঘুরাবে। সেও দেখিয়ে দিবে সাদাতের চেয়ে কোনো অংশে কম নয় ঐশী। সাদাত যদি বুনো
ওল হয়তো সে ভাগাতে তুল। ঐশীকে দেখা মাত্রই উত্তেজিত হয় সাদাত, কপাল চাপড়ে। ইয়া মাবুদ, কি দেখছি আমি? শেষমেশ কিনা আপনার মতো অসভ্য ফাজিল ফেলটুস মেয়ে আমার কপালে জুটল। কোনো পাপের ফল এটা আল্লাহ জানে। দ্বিগুণ তেজে প্রতি উত্তর করে ঐশী, পাপ আপনার নাকি আমার? বুঝতে পারছি না স্যার, আমার কপালেই বা কোন দুঃখ আপনার মতো হিটলার মানুষ জুটল? এই আপনার লজ্জা করেনি নিজের স্যারকে বিয়ে করতে? ঐশীর তেরা উত্তর, আপনার লজ্জা করেনি নিজের ছাত্রীকে বিয়ে করতে? আমি কি জানতাম নাকি পাত্রীর স্থলে ছাত্রী এন্ট্রি করবে? আমিও কি বুঝেছি নাকি আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে সম্মান বাঁচাবে? বিরক্তিতে সশৈচ্ছ শব্দ উচ্চারণ করে সাদাত। কথার পৃষ্ঠে কোনো জবাব দেয় না। আচমকিক ঘটনা মস্তিষ্ক বিগড়ে আছে তার। এমন অবস্থায় প্রতিক্রিয়া দেখালে নিজের ব্যক্তিত্বের বিনাশ ঘটবে। রাগ মানুষকে নিচে নামিয়ে ফেলে। আপাতত নিজের রাগকে দমন করে ব্যস্ত হয় পুরুষটি। চোখ ফিটফিট করে সেদিকে তাকিয়ে থাকে ঐশী। লোকটির পরিকল্পনা তার ছোট্ট মাথায় ধরা দেয় না। সাদাতকে বোঝার ব্যর্থ প্রয়াস চালায় সে। গড়িতে রাত 2টায় সুই সুই। তখনও নির্ঘুম দুজোড়া চোখ। স্টাডি টেবিলের এক পাশে রাখা চেয়ারে মাথা চেপে বসে রয়েছে ঐশী, আর বিছানার এক কোণে বসে আছে সাদাত। কেউ কারো সাথে কথা বলে উঠতে পারছে না। দুজনের মাঝে অস্বস্তিকর পরিবেশ। ইতিমধ্যে তারা বুঝে ফেলেছে অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের জীবনে জুড়ে গিয়েছে তারা। না চাইতেও সম্পর্কটাকে মেনে নিতে হবে। তবুও জড়তা কাটানো দায়। সম্পর্ক যে শিক্ষক ছাত্রীর। কিছু একটা জিজ্ঞেস করতে ঐশীর দিকে তাকায় সাদাত। রাত্রি বিদ্যুতে ঘুমে ডুলুডুলু করছে মেয়েটি। নিজের ভিতর থেকে আসা প্রশ্নকে ভিতরে ঠেলে দেয় সে। দাতস্থ গম্ভীর কণ্ঠে বলল, কষ্ট না করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন ঐশী। ইতস্ত করে কষ্ট বাড়িয়ে লাভ নেই। নড়ে চড়ে ওঠে ঐশী, ঘুম জড়ানো গলায় শুধায়, আর আপনি? যেহেতু ঘরে বিছানা একটাই, তাই ঘুমানোর জন্য কোনো জায়গা দেখছি না। সমস্যা নেই, নিজের উপর কন্ট্রোল আছে আমার। আপনার সমস্যা না থাকলে শেয়ার করে থাকতে পারেন। পাশ ফিরে শুয়ে পড়ে লোকটা। দ্বিধায় পড়ে যায় ঐশী। কি বলল লোকটা? সাদাতের পাশে ঘুমাতে তার ঘোর আপত্তি, অথচ না ঘুমালেও কি ভাববে সে? তার নিজের প্রতি কন্ট্রোল নেই। আরেক পাশে বালিশ টেনে শুয়ে পড়ে সে। ভোরের আকাশে রবির আগমন হয়েছে ঘন্টা 2 হবে। আজ সকাল সকাল উঠে পড়ে ঐশী। না, এমনি ঘুম ভাঙেনি তার। মুঠোফোনের কর্কশ শব্দে জাগা পেয়েছে সে। ঘুম জড়ানো চোখে নিজস্ব ফোন হাতে নেয় ঐশী। কল পিক করতে ওপাশ থেকে হড়বড় করে কেউ বলে, ট্রিট কখন দিবি দোষ? জব্বর কাহিনী হয়েছে। ঘুম ছুটে যায় ঐশীর। তাদের বিয়ের খবরটা জেনে গেল না তো? কাঁপা কাঁপায় গলে বলে, কি হয়েছে সেটাতে বল। তোর ক্রাশ মাহিন হয়তো তোর প্রেমে পড়ে গেছে। আমার থেকে তোর পার্সোনাল ফোন নাম্বার নিল। হাঁপ ছেড়ে ঐশী। যেবা কিছু জানতে পারেনি, কিন্তু পরক্ষণে মস্তিষ্কের নিয়রণ জেগে ওঠে। মাহিন অসময়ে তার ফোন নাম্বার নিয়েছে। সেই তো আগে মাহিনকে প্রস্তাব দিয়েছিল, পরে জানাবে বলে কেটে পড়েছিল মাহিন। সে যে ফিরে আসবে কল্পনাতীত ছিল ঐশীর। এখন কি হবে? ক্ষণকালের ব্যবধানেই তার ফোনে একটি মেসেজ আসে, আজকে কি ফ্রি আছো? মাহিন। ক্ষণকালের ব্যবধানে তার ফোনে একটি মেসেজ আসে, আজকে কি ফ্রি আছো? স্ক্রিনে জলজল করছে মাহিনের পাঠানো খুদে বার্তার দল। আর ফোনের ওপাশ থেকে বাসছে জেবার কণ্ঠস্বর, কিরে আল্লাহর বান্দে, টাসকি খাইয়া গেলি তো? আমরাও খাইছিলাম সেদিন, যে একখান কাহিনী হইল। সব কিছুর পরে যে এখন ও ফিরবে কল্পনাই করতে পারিনি। প্রতিক্রিয়ার মনও রয় ঐশী। নিজের মতো করে যেবা বলতে থাকে, যাই হোক, আজ তো তাহলে কলেজে আসছিস, দেখা টাকা হবে নি, টাকা পয়সা ধরে আনিস দোস্ত। মিষ্টি মুখ করাতে দেরি করতে নেই। পাশে আবার আমাদের অভুক্ত রাখার দায়েই তোদের ব্রেকআপ হয়ে যাবে, তখন কিন্তু দোষ দিতে পারবি না। রসিকতার পূর্ণ কণ্ঠ যেবার। সেদিকে ধ্যান নেই ঐশীর। সব কিছু খাপ ছাড়া লাগছে তার নিকট। এখন তার কি করা উচিত বুঝে আসে না। মস্তিষ্ক শূন্য হয়ে আসে। গাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায় সে। অক্ষিক কাছে বাসে সাদাতের ঘুমন্ত
বদন, কত নিষ্পাপ লাগছে মানুষটাকে। বুকের ভেতর কেমন যেন অনুভূত হয় অসির। ফোঁস করে শ্বাস সারেছে, জবাবে বলে, আমি একটু ব্যস্ত আছি দোস্ত, পরে কথা বলছি। যে কেব্বাকে ওপাশে থেকে করার সুযোগ না দিয়ে কল কেটে দেয় সে। সাদাতের নিষ্পাপ মুখশ্রীতে কিছু সময় তাকিয়ে থাকে। আচমকে মানুষটার মাঝে আটকে গিয়েছে সে, চাইলে অন্যত্র ফেরা দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সাদাত তখনও ঘুমে। মানুষটাকে জাগাতে সাধ হয় না তার। কাল কত মানসিক দখল গিয়েছে লোকটার উপর দিয়ে। আর একটু বিশ্রাম নেই। তার কোমল পা দুটো মেলে ধরে কিচেনের দিকে। আজকে একটু তাড়াতাড়ি রান্না চাপিয়েছেন রাহেলা খান। বাড়িতে নতুন মেহমানরা উঠে যদি নাস্তা রেডি না পায় তো লজ্জায় পড়ে যাবেন তিনি। তড়িঘড়ি করে তাই নিজের হাত চালাচ্ছেন। ঐশীকে এগিয়ে আসতে দেখে মুচকি হাসেন তিনি। অধৈর্যা নাড়িয়ে বলেন, আর একটু ঘুমালেই পারতি মা, এত তাড়াতাড়ি উঠে গেলি যে? এমনি ঘুম ছুটে গেল, আমি তোমাকে হেল্প করছি দাও। ঐশীর প্রত্যুত্তরে খুশি হন রাহেলা। মনে রাখে আটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলেন, তাহলে তুই পরোটা বানিয়ে সেঁকে দে, আমি অন্যান্য আইটেম রান্না করি। আদেশ পেয়ে কাজে হাত লাগায় ঐশী। নিজের কাজটা আগাবে জন্য খুশি হন রাহেলা। তার বড় মেয়ে অবুঝপনা করলেও ছোট মেয়ে কত বুদ্ধি সম্পন্ন হয়েছে। মায়ের কষ্ট বুঝতে শিখেছে। মেয়েকে দেখে মায়া হয় তার। এই কলিজা ছেঁড়া সন্তানকে পরের ঘরে পাঠিয়ে দেওয়া যে তার জন্য কত কষ্টে তা একমাত্র সেই জানে। কতটা দহন হচ্ছে তার হৃদয়ে তা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। যদিও ঐশীর অনার্স শেষ হলে বছর 2 পরে অনুষ্ঠান করে তুলে দিবেন, তবুও মেয়েটা তো পরের অধীন হয়েছে। চাইলেও কি আর নিজের মতো আটকে রাখতে পারবেন? বুকটা হুহু করে ওঠে রাহেলার। লুকিয়ে আঁচলে মুখ মুছেন তিনি। তড়িত হাত লাগিয়ে রান্না শেষ করেন। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। সাদাত বসেছে আনোয়ার খানের পাশে। তার অপর পাশে সাদাতের মা মাসুমা শেখ বসা। রাহেলা বানু ও মাসুমা শেখ গল্পে মেতে রয়েছেন। অপরদিকে সাদাত ও আনোয়ার খানের মাঝেও টুকটাক কথা হচ্ছে। সবার দিকে এক পলক চেয়ে সাদাতের দিকে দৃষ্টি দেয় ঐশী। লোকটার পরনে সাদা টি শার্ট ও কালো ট্রাউজার, হালকা সাবদারিতে বেশ সুদর্শন লাগছে তাকে। আর চোখে তাকিয়ে থাকে সে। কথার ফাঁকে হঠাৎ ঐশীর দিকে তাকায় সাদাত। চোখে চোখ পড়ে যায়। অস্বস্তিতে তো পড়ে ঐশী। ইস্কি লজ্জা। সে যে লুকিয়ে লুকিয়ে তার অযাচিতভাবে আপন হওয়া পুরুষটিকে দেখছিল তা জেনে গেল লোকটি। নত মুখে বার কয়েক পলক ফেলে সে অস্বস্তি কাটাতে মাকে জিজ্ঞেস করে, আপু কোথায়? আপুকে দেখছি না যে। আনোয়ার খানের দিকে এক পলক তাকিয়ে রাহেলা খান জবাব দেন, তাবাসসুম ওর ঘরে আছে। ও খেয়েছে কিছু? কাল রাত থেকেই না খাওয়া। এত কিছু হওয়ার পর খায়ও? বিচলিত হয়ে ওঠে। তাই বলে খাওয়াবা না তোমরা? যত যাই হোক, এই বাড়ির মেয়ে তো নাকি, এত আহ্লাদ করার কিছু নেই। তোর দরদ হলে তুই গিয়ে দেখ খায় কিনা। অভিমানী কণ্ঠে জবাব দেয় রাহেলা। যতই অভিমান জমুক, মেয়ের ক্ষুধার্ত শূন্য পেট ফিরা দেয় তাকে। আনোয়ার খান পুরোটা জুড়েই নীরব ভূমিকা পালন করেন। বড় মেয়ের উপর রাগ কমেনি তার। ঐশীর আধিক্যতা দেখে রুষ্ট হন, কিন্তু নতুন আত্মীয় আছে বলেও প্রসঙ্গ এড়িয়ে চুপ থাকেন। একটা প্লেটে মাংস বোনা ও পরোটা নিয়ে চলে যায় ঐশী, সাথে এক কাপ দোয়া ওঠা গরম চা। তাবাসসুমের পছন্দনীয় নাস্তা। বোনকে এগিয়ে আসতে দেখে নড়ে চড়ে ওঠে তাবাসসুম। জড়িয়ে ধরে অপরাধী গলায় বলে, তুইও কি আমার উপর রেগে আসছিস ঐশী? বিশ্বাস কর, আমি সম্পূর্ণ নির্দোষ, একটুও পালাতে চাই নাই। কোথা থেকে যেন এক গায়েবী শক্তি এসে আমাকে টেনে নিয়ে গেছে ওখানেই। ওই শক্তির সাথে আমি পেরে উঠি নাই, তাই পালাইছি। যাকে দিয়ে তার হাতের বাঁধন ছাড়িয়ে নেয় ঐশী কপট রাগ দেখিয়ে বলে, একদম ডং করবি না আমার সাথে। তোর ঘাড়ের বোঝা আমার ঘাড়ে চাপানোর আগে এটা মনে হয়নি তুই কেমনে পারলি নিজের বোনকে এভাবে পাশাতে? একটুও কলিজা কাঁপলো না তোর? নিষ্ঠুর মহিলা। আমি কি জানতাম নাকি আব্বু এমনটা করবে? ট্রাস্ট মি, জানলে তোকে নিয়েই পালাতাম।
আমার গায়েবী শক্তি এত স্বার্থপর না যে নিজের বোনকে জলে ভাসিয়ে একা ছুটবে। জানি ওসব। আসলে তোর উপকার করাই আমার লস হয়েছে। সাদিকি আর মানুষ বলে দোপায়ের উপকার করতে নেই। কেন যে তোকে এই হিটলার বেটার স্বভাব সম্পর্কে অবগত করতে গিয়েছিলাম, তোকে সচেতন না করলেই তো আমার এখন ডোমের কবলে পড়তে হতো না। কাল রাতটা যা গেল না, উফ, আত্মা হাতে ধরেছিলাম সারা রাত। চোখ দুটো প্রশস্ত হয় তাবাসসুমের। তড়িত লাফিয়ে উঠে বলে, কেন, তোর ডোম জামাই রাতে কাটাকাটি করছে নাকি তোকে? অভিজ্ঞতা কেমন ছিল? তাবাসসুমের বদমাইশি কথায় আড়ষ্ট হয়ে ঐশী। রক্তিমা বর্ণ ধারণ করে দুর্দণ্ড। দ্রুতই নিজেকে দাতস্থ করে সে। কপট রাগ দেখিয়ে বলো, চুপ বেয়াদ্দপ, নিজের ছোট বোনকে এগুলো বলতে লজ্জা লাগে না? নিজের 32টা দাঁতের ফাটি বের করে হাসে তাবাসসুম। না, লাগে না। কাল থেকে পেটে ভাত নেই, তাই লজ্জা গুলে খাইছি। এখন বল কি হলো? তোর বিটকেল জামাই কি আদৌ টোমান্স বুঝে? ঐশীকে লেকফুল করতে গেলে ফোড়ে তাবাসসুম। বিরক্তি ভরে কপাল ছুঁয়ে ঐশীর। তোর ফাও কথার জবাব দিতে পারবো না। নাস্তা আনছি, খাইলে খা, না খাইলে নিয়ে গেলাম। এমন করিস কেন? বিয়ে হইতে না হইতেই পর হয়ে গেছিস। কিসের কি একটু সাধবি? আমাকে মর্গের ডোমের কাছে পাঠাইয়া তোমাকে খাবার সাধন এই ধান্দায় আছো। স্বার্থ সন্ধানী কোনহানকার। তাবাসসুমের দিকে তাকিয়ে দেখে গাফুস করে গিলছে সে। হাত জাড়া দিয়ে উঠে যেতে যেতে ঐশী বলে, একটু আস্তে খা পাঠা, গলায় বাঁধবে। কিছু একটা প্রতিবাদ করে তাবাসসুম, কিন্তু মুখে খাবার থাকায় স্পষ্ট বোঝা যায় না। সকাল সকাল একেবারে বিদায় নিতে উদ্যত হয় সাদাত। বের হওয়ার পূর্বে ঐশীর সাথে শেষ সাক্ষাৎ করতে চায়। রাতের না বলা কথাটা সেরে ফেলা দরকার। অথচ মেয়েটির সাক্ষাৎ নেই। সেই যে লজ্জা পেয়ে কখন পালিয়ে গেল আর ধরা দিল না। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হয় সে। নতুন দুলাভাইকে হাসপাস করতে দেখে এগিয়ে আসে তুষার। কি দুলাভাই, কিছু লাগবে? আপনার যে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আম্মু বলেছে আপনার কোনো অসুবিধা যেন না হয়। অনিচ্ছা সত্ত্বেও অদর প্রশস্ত করে সাদাত। কপালে হাত চালিয়ে বলে, সমস্যা একটা আছে। তোমার আপুকে একটু ডাক দিবে? আপনি প্রেশার নিবেন না, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি ওকে। ঠোঁট চেপে হেসে চলে যায় তুষার। হতবিহ্বল হয়ে তাকিয়ে রয় পুরুষটি। তার কথাটা যে অন্য অর্থ বের করবে আগে বুঝে আসেনি তার। মিনিট খানেকের ব্যবধানে ঐশী চলে আসে। লজ্জায় মাথা নিচু করে আসে সে। সবার মাঝে এভাবে ডেকে পাঠানোতে আড়ষ্টতা বর করে। একই ঘরে দাঁড়িয়ে আবারও অস্বস্তি জেঁকে বসে দুজনের মাঝে। এত সময় বসে সান্নিধ্য পেতে ছটফট করলেও জড়তার জন্য নিজের কথা গুছিয়ে উঠতে পারে না সাদাত। কিছু সময় নিবৃত্তি অতিবাহিত হয়। অতঃপর নীরবতার পর্দা ভেদ করে সাদাত সোজা সাপটা প্রশ্ন ছড়ে সে, আপনি কি কিছু ভেবেছেন? ব্রু কুঁচকে তাকায় ঐশী। সাদাতের কথার অর্থ তার নিকট স্পষ্ট নয়। মেয়েটির দৃষ্টির অর্থ বুঝে অভিজ্ঞ পুরুষটি স্পষ্ট শীতল গলায় ব্যাখ্যা করে বলে, হুট করে জুড়ে যাওয়া আমাদের বর্তমান সম্পর্কটা বেশ এলোমেলো। আমাকে বোনজামাই বানানোর স্থলে নিজের স্বামী বানিয়েছেন। এখন আপনি কি সম্পর্কটা এগোবেন, নাকি আপনার বোনের মতো মুক্তি চাইবেন? কলিজা কেঁপে উঠে ঐশী। কাঁপা গলায় বলে, একজন মেয়ে হিসেবে বিয়ের আগে মুক্তি পাওয়ার চেষ্টা করাটা কলঙ্কের, আর তার চেয়ে দ্বিগুণ কলঙ্কের বিয়ের পরের মুক্তি। আমার জন্য বিষয়টা অত সহজ নয়। মেনে নিতে চাইছেন? সময় লাগবে হয়তো। তো বেশ, তাই হবে। তবে আমার একটা আপত্তি আছে। কলেজের কেউ এই বিয়ের ব্যাপারে কিছু জানতে পারবে না। আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রাখতে হবে। তাছাড়া বেশ ঝামেলা পোহাতে হবে। যদি এতে রাজি থাকেন তবে আপনার মর্জি অনুযায়ী সময় পাবেন। কোনো দ্বিরুক্তি করে না ঐশী। সে আগে থেকেই জানতো এমন একটা শর্ত দেবে সাদাত।
নিজের বোনের সম্পর্কটাকেই যে ব্যক্তির পেশাগত জীবন থেকে আলাদা রেখেছে, সে যে বৈবাহিক সম্পর্ক পেশাগত জীবনে জড়াবে না তা নিশ্চিত। মেনে নেয় সে, ফোঁস করে শ্বাস ছাড়ে সাঁতার। ভালোই ভালোই মিটে যায় সব। শীতের দুরন্ত অন্তক্ষীর ক্ষণে ক্ষণে রূপ বদলায়, কখনো ধূসর কুয়াশাচ্ছন্ন, তো কখনো সোনালি রোদ্দুর খেলা করে অম্বরের আনাচে কানাচে। তেমনই এক শীতার্ত রাত শেষে স্নান রোদের মাঝে কলেজে উপস্থিত হয়েছে ঐশী। গায়ে সোয়েটার ও কাঁধে ব্যাগ তার। অফিস রুম ডিঙ্গিয়ে যাওয়ার পথে জানালা দিয়ে এক ফলক উঁকি দেয় সে। পত্রিকা হাতে সাদাতের গম্ভীর চেহারা ভেসে ওঠে ৩ নম্বর টেবিলে। গভীর মনোযোগ সহকারে কোনো খবর পড়ছে সে। দৃষ্টি নামিয়ে ফেলে ঐশী। সেই যে সেদিন সকালে বেরিয়ে এলো লোকটা, তারপর আর দেখা হয়নি তার সাথে। ফোনেও যোগাযোগ হয়নি একবার। তপ্ত শ্বাস ফেলে ঐশী। চারিদিকে চোখ বুলিয়ে কাউকে খুঁজে সে পেয়েও যায়। সতর্ক পা ফেলে কুয়াশায় ভেজা ঘাস মাড়িয়ে এগোয় শহীদ মিনারের উদ্দেশ্যে। সেখানে তার বন্ধুমহল আড্ডারত রয়েছে। আর কয়েক কদম ফেলতে পৌঁছে যাবে ঐশী। পথিমধ্যে ঝড়ের বেগে ছুটে আসে কেউ। তার ডান হাতে নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। হাত ধরা মালিকটি বলে, ঐশী তুমি এসেছো, অবশেষে তোমার দেখা পেলাম। কারো ব্যগ্র কণ্ঠ শুনে বাড়ি নেত্রপল্লব তুলে তাকায় ঐশী। দৃশ্যপটে ভেসে ওঠে মীরার চেহারা। মেজাজ বিগড়ে যায় তার। এক ঝটকায় মীরার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। কাট কাট কথা বলে, স্ট্রেঞ্জ ম্যান, আমার হাত ধরার সাহস কি করে হলো আপনার? মীরা নিবু নয়নে তাকালো। নিষ্পণ গলায় আওয়াজ তোলে সে, দুঃখিত ঐশী, তোমাকে দেখে উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তোমার সাথে কিছু কথা বলার ছিল। ক্রুদ্ধ হয় ঐশী, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। চলতি পথে পা বাড়ায় ঐশী। পিছু ডাকে মীরা। অনিচ্ছা সত্ত্বেও পিছু ফিরে সে। শান্ত অথচ জোরালো গলায় বলে, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, চলে যান আমার সামনে থেকে। শানিত গলায় প্রতি উত্তরে মীরা বলে, এমনটা হোক আমিও চাই না। আমি তো এখন শান্তিপূর্ণভাবে সব কিছুর সমাধান করতে এসেছি। আমাদের মাঝে যা হওয়ার তা হয়ে গিয়েছে আপু। নতুন কোনো সমাধান আমি চাইছি না, বা নতুন কোনো বিষয়ও টেনে আনতে চাইছি না। আমি নতুন করে কিছু টানছি না। কোথাও বসে চলো, ঠান্ডা মাথায় কথা হোক। আমি তোমাকে কিছু বিষয় এক্সপ্লেন করতে চাই। সেতে ওঠে ঐশী। দাঁতে দাঁত চেপে বলো, কোথাও বসার প্রস্তাব দিচ্ছেন কেন? আবারও অপমান করার জন্য? সেদিন অপমান করেও স্বাদ মেটেনি, তাই না? সেদিনের জন্য আমি দুঃখিত ঐশী। কিভাবে যেন ওই দিন আমরা তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম, তার জন্য সবার হয়ে আমি ক্ষমা চাইছি। তুমি মাহিনকে এড়িয়ে চলাতে আমাদের প্রচুর ব্লেম করছো। এবার তো একটু বুঝো। লাইক সিরিয়াসলি, তলে গাছ কেটে উপরে ফানি ডাললেই হয়ে যাবে। সেদিন যতটা অপমান করেছেন, একা ক্ষমা চাইলেই সেসব ধুলোয় মিশে যাবে। আমাকে এতটাই আহাম্মক মনে হয় আপনার? আচ্ছা, দোষটা না হয় আমাদের। মাহিনের তো কোনো দোষ ছিল না। ওর সাথে একটু দেখা করলে কি হয়? এতদিনে তোমার সাথে একটু কথা বলতে পাগল হয়ে গিয়েছে ও। দুঃখিত, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। ঘটনার উৎসবিন্দুতে মাহিন ভাইয়ের হাত না থাকলেও ঘটনায় হাত ছিল। সে চাইলে আপনাদের থামিয়ে দিতে পারত, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখেছে। অনেক মজা নিয়ে কোনো মেয়েকে অপমানিত হতে দেখা দর্শক যে কোনো কোয়ালিটির, তা আমার জানা আছে। মাহিন ভাই আপনাদের চেয়ে বেশি জঘন্য। সে প্রতিবাদ না করে দাঁড়িয়ে এসব দেখেছে বলেই আপনারা উৎসাহ পেয়েছেন। এখন তার পাগলামোতে আমার কিছু যায় আসে না। চলি। কিছু একটা বলতে উদ্যত হচ্ছিল মীরা, কিন্তু তাকে দ্বিরুক্তি করার সুযোগ না দিয়ে শহীদ মিনারের দিকে পা বাড়ায় ঐশী। ঠায় দাঁড়িয়ে রয় মীরা। অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকে মেয়েটির যাত্রাপথে। শেষ চেষ্টা পলাতে আওয়াজ তোলে, প্লিজ ঐশী, একটা সুযোগ দাও। ওর সাথে একবার কথা বলতে তো কোনো অসুবিধা নেই। মীরার গলাটা বেশ উঁচু হওয়ায় আশেপাশে সবার নজর ওদের দিকে পতিত হয়। ছুটে আসে ঐশীর বন্ধুমহল। মীরার নত চেহারা ও ঐশীর কঠোর মুখ
ফানে তাকিয়ে দেখে বারবার। ঘটনার মূল বুঝতে কিছু সময় লাগে তাদের। সব বুঝে সিনথিয়া উৎসুক করতে থাকে ভাইয়ের বউকে। বউয়ের পছন্দের মানুষের সান্নিধ্যে পাওয়ার প্রস্তাব পেতে দেখাটা যে কারো জন্যই অস্বস্তিকর। তবে পরিস্থিতির বিবেচনায় নিজের অনুভূতি প্রকাশে অক্ষম সে। কিছু বললেই যে সাদাতের সাথে তাদের সম্পর্কটা জানাজানি হয়ে যাবে। সব কিছু বুঝতে পেরে তাসনিম ঐশীর কানের কাছে এসে ফিসফিস করে বলে, মাহিন হয়তো সত্যি তোকে ফিল করছে, একবার গিয়ে দেখ কি বলে। তুই শান্তিমতো কথা না বলে পর্যন্ত আল্লাহ বান্দা থামবে না। কয়েকদিন হলো জ্বালিয়ে মারছে আমাদের, এখন এই আপুদেরও জ্বালাচ্ছে হয়তো। ওদের আর তোকে অপমান করার উপায় নেই। এবার তো তারাই তোকে নিজে থেকে ডাকছে। যদি আবার অপমানিত করে তো দ্বিগুণ অপমান ফেরত পাবে। তাসনিমের কথায় মন গলে ঐশীর। নিঃশব্দে হেঁটে সাইডে যায়। ইতিবাচক সাড়া পেয়ে মীরাও এগিয়ে যায়। হদরের কোণে হাসি ঝুলিয়ে রেখেছে সে। শহীদ মিনারের থেকে খানিকটা দূরে নাম না জানা জাকরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে ঐশী মাহিন। আশেপাশে খুব একটা মানুষের আসা যাওয়া নেই। নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশ। স্নিগ্ধ মন মাতানো বাতাস বইছে, সাথে বাসছে দোয়েলের মিষ্ট কলধ্বনি। পরিবেশটা মোহনীয় হলেও সবটা অস্বস্তিতে রূপ নিয়েছে মাহিনের উপস্থিতিতে। এই মানুষটার ছায়াও এখন ঐশীর জন্য অস্বস্তিকর। সহ্য হয় না একদম, বরং রাগ হয়। মাহিনের প্রতি হয়, নিজের প্রতি কোনো আক্কেলে এই মানুষটাকে প্রস্তাব দিয়েছিল সে। মাহিনের প্রতি কোনো এক অবেলায় ক্রাশ খেয়েছিল ঐশী। সময় গড়িয়ে অনেকদিন ফেরুলে সপ্তাহখানেক আগে বান্ধবীদের প্ররোচনায় দেখা করে মাহিনের সাথে। তাকে নিজের অনুভূতি ব্যক্ত করলে সুকৌশলে কিছুদিন ভাবার জন্য সময় চেয়ে এড়িয়ে যায় মাহিন। বিষণ্ণ মনে ফিরে যাচ্ছিল ঐশী। অথচ মাহিনের বন্ধুমহল জেকে ধরে ঐশীকে, অকথ্য ভাষায় অপমান করে তাকে। সব দিক দিয়ে ঐশী মাহিনের অযোগ্য এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখায়। নিচ্ছুক থেকে এসব দেখে যায় মাহিন। কোনো দ্বিরুক্তি করে না। বড়া ক্যাম্পাসের মাঝখানে অপমানিত হয়ে চুরমার হয়ে যায় মেয়েটি, অথচ তাকে আগলে ধরার কেউ থাকে না। নিজের অস্ত্র সংবরণ করে কোনো মতো বাড়ি ফিরে সে, লজ্জায় অপমানে। এরপর আর কলেজে আসেনি সে, যার দরুন তাদের মুখোমুখি হতে হয়নি। তাই একের পর একজনকে দিয়ে ঐশীর সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়েছে মাহিন। এমনকি ঐশীকে অপমান করা কাছের বন্ধুদেরও কটু কথা শোনাতে দুর্দণ্ড ভাবেনি। এখন তাদের এমন অবস্থায় নিজেদের বন্ধুত্বই আর টিকবে না। বাধ্য হয়ে ঐশীর কাছে নত হয়েছে মীরা, নয়তো ঐশীর এত মেজাজ সে কখনোই সহ্য করত না। এখন ঐশীকে কনভিন্স করে মাহিনের সান্নিধ্যে রেখে একটু দূরে অবস্থান নিচ্ছে সে। মাহিনের চেহারা দেখে অস্বস্তি লাগছে ঐশী, যার দরুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। মাহিনকে বিয়ের কথাটা যে কিভাবে বলবে বুঝে আসে না তার। কিছু সময় এভাবে কেটে যায়। অবশেষে নীরবতা ঠেলে মাহিন বলে, সেদিনের আচরণের জন্য সত্যি আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করো ওরা যে এরকম করবে আমি ভাবতে পারিনি। সেদিন যা হওয়ার তা হয়ে গিয়েছে। অতীতকে না টেনে এখন কি বলতে চান তাই বলেন। কঠিন মুখের জবাব তার। মেয়েটির রুষ্ট ভাব বোঝে বিচক্ষণ মাহিন। আবার ঐশীকে বোঝাতে বলে, দেখো ঐশী, মীরাও তোমার মতো আমাকে পছন্দ করে। সে কারণেই হয়তো সে বেশি চিনচিট করে ফেলেছে। আর মীরা সহ অন্যরা তোমাকে ইনসাল্ট করেছে। ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। এটা তো তখন মীরা আফুও বলেছে। আর কিছু বলার থাকলে বলেন, আমার সময় স্বল্প। এমন করো না ঐশী, তোমার মনের কষ্ট আমাকে ফিরে দিচ্ছে, তুমি একটু হালকা হও। ওদের ওই আচরণটা আমাকে বুঝিয়ে দিয়েছে আমার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমরা কি আমাদের সম্পর্কটা আগাতে পারি না? না, পারি না। কিন্তু কেন? তুমিই তো সেদিন আমাকে তোমার অনুভূতি জানালে। তখন আমার পরিস্থিতি অন্যরকম ছিল, আর এখন অন্যরকম। বিয়ে হয়ে গিয়েছে আমার। আশা করছি আর বিরক্ত করবেন না। মিথ্যা কেন বলছো ঐশী? দেখো আমার ভুল হয়েছে। সেদিন তোমার হয়ে প্রতিবাদ করা উচিত ছিল আমার। তার জন্য আমি তো সরি বলছি, তাও এমন করো না। নির্লিপ্ত ভাব নিয়ে ঐশী প্রশ্ন করে, আজব, মিথ্যা কেন বলতে যাব? পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাহিনের অভাব, কারণ আমার উপর অভিমান জমেছে তোমার। সেই জায়গা থেকে এমনটা বলছো।
আমি কোনো মিথ্যা বলিনি। সত্যি এটাই যে আমি এখন বিবাহিত। যদি সত্যি তোমার বিয়ে হয় তবে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস এখনও সিঙ্গেল রেখেছ কেন? নিরুত্তর রয়ে ঐশী। এর উত্তরটা যে সে কোনোভাবেই দিতে পারবে না। কিভাবে সে বলবে যে এমন এক ব্যক্তির সাথে তার জীবন জুড়ে গিয়েছে যার সাথে তার বৈবাহিক জীবন প্রকাশ্য আনা লজ্জার। ওইদিকে নীরব দেখে এক হাত জাপটে ধরে মাহিন। কাতর কণ্ঠে বলে, ঐশী, এবারের জন্য কি ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি? তুমি না আমাকে ভালোবাসতে? এইটুকু ভুলে যদি ক্ষমা না করতে পারো তবে আমি কিসে ভরসা করব বলো? মাহিনের আকুতিপূর্ণ গলায় কিছুটা খারাপ লাগে ঐশীর। নিবৃত্তে নিজের হাতটা ছাড়িয়ে নেয় সে। শানিত গলায় বলে, আপনার আর ভরসা করতে হবে না মাহিন ভাইয়া। আমি সেদিনের প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি। আমার পিছু ঘুরে কোনো লাভ হবে না। আমি আর একা নই, অন্য কারোর সাথে মাঝে আবদ্ধ হয়ে গিয়েছি। বুঝতে চেষ্টা করছেন না কেন আপনি? এটা আমি বিশ্বাস করি না। জোরপূর্বক কণ্ঠে আওয়াজ তোলে মাহিন। বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আমার যা বলার ছিল বলে দিয়েছি, চলি। ঐশীর কথাগুলোতে এতটাই জোর ছিল যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয় মাহিন। মেয়েটির চোখের গভীরতা স্পষ্ট বলছে সে সত্যি বলছে। কথাগুলো বলে চলে যেতে নিতে ঐশীর চোখ যায় দোতলা অফিস রুমের দিকে। জানালা দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে একজোড়া গভীর চোখ। সাদাতে চোখে চোখ ফুটতে মাথায় অন্য চিন্তার দল এসে হানা দেয়। তরিত জায়গায় ত্যাগ করে সে দুচোখ হাত দিয়ে ডেকে ফোঁপাতে ফোঁপাতে থাকে মাহিন। চোখে তার ব্যথার জল। প্রেয়সীর মুখের এমন নাচক যে তার জন্য প্রচুর ব্যথার। মৃদু বন্ধ বাতাসে নড়ছে বিশাল দেহি বটবৃক্ষের সবুজ পাতা। গাছের ডালে ডালে উঠছে চড়ুই পাখির দল। তাদের ফুরুত ফুরুত শব্দে মুখরিত পরিবেশ। এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাওয়ার সময় ফেলে দিচ্ছে লালচে ছোট ফল। মাঝে মাঝে সবুজ পত্র ভেদ করে দৃষ্টি যাচ্ছে ঐশীদের বন্ধু মহলে। সকলের দৃষ্টি ঐশীতে নিবদ্ধ। মনোযোগী হয়ে শুনছে ইতিপূর্বের ঘটনা। সিনথিয়া, তাসনিম, জেবা, অর্ক ঐশীর মন বোঝার চেষ্টা করছে। তারা জানে মাহিনকে কতটা পছন্দ করত সে, অথচ ঐশীর নির্বিকার যার দরুন তার ভিতরকার অনুভূতি ধরা যাচ্ছে না। অর্ক মন্থর কণ্ঠে প্রশ্ন করে, ওসব কেন বললি দোষ? সত্যি কি তোর বিয়ে হয়ে গিয়েছে? ছোট্ট অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দেয় ঐশী। কেমনে কি? তোর বর কেডা? বিস্মিত হয়ে প্রশ্ন করে জেবা। হাসপাস শুরু করে দেয় সিনথিয়া। ঐশী কি আচমকি ঘটনায় বসে একান্ত গোপন কথা বলে ফেলবে? কিন্তু এর পরবর্তী ঘটনা কতটা ভয়াবহ হতে পারে ভাবতেই শিউরে ওঠে। সাদা জানলে মোটেও ভালো হবে না। ঐশীর উত্তর দেওয়ার আগে সবার মনোযোগ কেড়ে নিয়ে সিনথিয়া বলে, ক্লাস শুরু হবে এখন, চল তাড়াতাড়ি। দোতলার রুমে তাকিয়ে অফিস রুম থেকে সাদাতকে উঠতে দেখে উঠে পড়ে সকলে। তড়িঘড়ি করে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। হাফ ছাড়ে সিনথিয়া। যাক, ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেল। ক্লাস শেষে সবাই যখন ফিরতি পথে পা বাড়াচ্ছিল তখন কিছু একটা বাহানা দিয়ে কলেজে থেকে যায় ঐশী। সাদাতের কালো মার্সিডিজ এর আশেপাশে গুড়গুড় করে সে অপেক্ষায় থাকে কখন সাদাতের উপস্থিতি হবে। অফিস রুম থেকে বেরিয়ে ঐশীকে অপেক্ষারত দেখে ব্রু কুঁচকে তাকায় সাদাত। মেয়েটির উদ্দেশ্য বুঝতে পারে না সে। আশেপাশে তাকিয়ে পুরো ক্যাম্পাস ফাঁকা দেখতে পায়। এগিয়ে গিয়ে ঐশীকে গাড়িতে উঠতে বলে ধীরুক্তি করার সুযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। কিছু সময় ইতস্ত করে ঐশীও পাশের সিটে গা এলিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেয় সাদাত। সারা রাস্তা জড়তা কাটিয়ে কিছু বলে উঠতে পারে না ঐশী। বাড়ি পৌঁছে যায়, তবুও গাড়ি থেকে নামে না। অথচ লজ্জা অস্বস্তিতে মুখ ফুটে কিছু বলে উঠতে পারে না। মেয়েটির দিকে সূক্ষ্ম নয়নে তাকিয়ে থেকে পর্যবেক্ষণ করে সাদাত। স্থির দৃষ্টিতে তাকিয়ে নিজেই জিজ্ঞেস করে, কিছু বলবে? 2 শব্দের একটি বাক্য, অথচ কেঁপে ওঠে ঐশী। এই প্রথম সাদাত তুমি সম্বোধন করলো তাকে। বয়কে গেল সে। অস্বস্তিতে ছেয়ে গেল মুখ। শব্দরা হরতাল পাকালো। মাথা নাড়িয়ে জবাব দিল সে কিছু বলতে চায়। সাদাত লম্বা শ্বাস টেনে কোনো বনিতা ছাড়াই বলল, যা বলতে চাও বলে ফেলো। টিচারের বাইরে আমি তোমার স্বামী হই। এত ইতস্ততার কিছু নেই।
কিছুটা স্বাভাবিক হলো ঐশী। গলা খাকারি দিয়ে সহজ হওয়ার চেষ্টা করলো। কিছুটা সময় নিল নিজেকে দাঁতস্থ করত। অতঃপর কোনো ভনিতা ছাড়া বলল, মাহিন ভাইয়ার সাথে একটা বিষয় নিয়ে এমনি টুকটাক কথা হচ্ছিল তখন, এছাড়া আমাদের মাঝে কিছু নেই। ঐশীকে থামিয়ে দেয় সাদাত, ধীর কণ্ঠে বলে, ব্যাখ্যা করার কিছু নেই, সবটাই আমার জানা। ওসবে কিছু মনে করি না আমি। কিছু সময় নীরব থাকে সে, অতঃপর বলে, তুমি একবার যখন আমার হয়েছ নিজের কোনো কিছুই তখন তোমার নেই, এমনকি অতীত নয়। দুই বাক্যের সংলাপটিতে অন্যরকম মাধুর্যের ছোঁয়া খুঁজে পেল ঐশী, যা বাক্যহারা করে দিল তাকে। থমকে গেল সে। সাদাত হাত ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নামিয়ে দিল ঐশীকে। গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। ঐশী সেদিকে আয়ত চোখ দুটি মেলে নির্লস তাকিয়ে রয়। কালো মার্সিডিজ এর মাঝে খুঁজে চলে সুদর্শন পুরুষটিকে। অনাকাঙ্ক্ষিত ভালো লাগার সূচনা বুঝি এভাবেই শুরু হয়। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।